আজকের তারিখ 22 নভেম্বর 2024, শীতের শুরু। লোকেশন মঙ্গলগঞ্জ। আজ আপনাদের নিয়ে চললাম সাহসিকতার আরেকটা উচ্চতায়, এক নতুন অজানা পথে। ইংরেজিতে যাকে বলে অ্যাডভেঞ্চার, যার বাংলা অর্থ তো অনেক। কেউ বলে দুঃসাহসিক কাজ, কেউ বলে উত্তেজনাময় ঘটনা, আবার কেউ বলে অভিযান। কিন্তু আজকে আমার অ্যাডভেঞ্চার মানে ফরেস্টের ভেতর দিয়ে বয়ে যাওয়া রাস্তা, স্বপ্নের ট্রি হাউসে একদিন সময় কাটানো, রাতের কনকনে ঠান্ডায় ঘুটঘুটে অন্ধকারে ভুতুড়ে সাহেবের ভাঙাচোরা বাংলোতে ইতিহাসের রহস্য, ছোট্ট অ্যামাজনের মতো মানবহীন ফরেস্ট এবং ফরেস্ট লাগোয়া স্রোতহীন ইচ্ছামত্যে হাত নৌকোয় অতীতের সাথে সাক্ষাৎ। খাওয়া দাওয়া পর্ব না হয় পরেই শোনাবো। আজকের ভ্রমণের সঙ্গী প্রবল উত্তেজনা এবং অসীম সাহস। কি আপনারা প্রস্তুত তো? প্রচণ্ড নিরিবিলি জায়গা, এখানে বেশি জোরে কথা বলতেও ভয় লাগছে। 20% মতো চার্জ ছিল যখন এখানে এসেছিলাম, ব্যাটারি পুরো ডেড। আজকে পাঁশকুড়া রেল স্টেশন থেকে নয়, আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর থেকে ভোর 4টের সময় ঘন কুয়াশার মধ্যে দিয়ে ঘুম জড়ানো চোখে বাসে করে রওনা দিয়েছিলাম প্রথমে হাওড়ার উদ্দেশ্যে। ট্রাভেল টাইম ছিল 3 ঘন্টা। কানে ছিল হেডফোন। ভূতের গল্প ভুলে সকালের স্লো মোশন গানে দিয়েছিলাম লাউড। হঠাৎ চিৎকার আসে, হাওড়া হাওড়া হাওড়া, সবাই নেমে যান। তারপর হ্যালো বন্ধুগণ, সবাইকে গুড মর্নিং। এখন বাজে ঘড়ি কাটায় সকাল 8টা। আজকের জার্নিটা কিন্তু একটু আলাদা রকম হতে চলেছে। আজকে ঘোরাও হবে, আর তার সাথে আজকে ভূতের দেশের দেখাও মিলবে, মানে সেই গল্পে পড়া সেই ভূতের দেশ। তো আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের বাইরে। এখান থেকে শিয়ালদা আমাকে যেতে হবে সবার প্রথমে। আমি এখান থেকে বাসে যাব না, আমি এখান থেকে একটা র্যাপিডো বুক করে নেব, কারণ সকালবেলায় 8টা 40 একটা ট্রেন আছে শিয়ালদহ স্টেশন থেকে। ওই ট্রেনটা যেভাবেই হোক আমাকে ধরতেই হবে। ট্রেন ধরবো বললেই তো ধরা হয়ে যায় না। সকালের সময় র্যাপিডো পেতে যে নাজেহাল হয়েছি, যে পরে ভাবছি হাওড়া থেকে বাসে করে শিয়ালদহ গেলে মন্দ হতো না। ভাড়া এবং সময় দুটোই হয়তো বেঁচে যেত। আমি এখন চলে আসলাম শিয়ালদহ রেল স্টেশনের বাইরে, আর আমার যে 8টা 50 যে লোকাল ছিল সেটা ছেড়ে বেরিয়ে গেছে, কারণ এখানে আসতে আমি প্রায় অনেকটাই লেট করে দিয়েছি। একটা ইনফরমেশন গুরুত্বপূর্ণ, হাওড়া স্টেশনের বাইরে থেকে আপনারা যদি র্যাপিডো বাইক বুক করেন না, তাহলে একদমই করবেন না। ওখান থেকে চার্জ বলছে 150 টাকা থেকে 200 টাকা। ওটাই আমি অনলাইনে বুক করলাম মাত্র 60 টাকা, হাওড়া স্টেশন থেকে শিয়ালদহ স্টেশন পর্যন্ত আসতে। এরপরে যে নেক্সট লোকাল সেটা আছে একদম সোজা 9:35 স্টেশনের ভেতরে। এখন ঢোকা যাক, টিকিটটা নিয়ে নিই সবার আগে। ঠিক আছে। কাউন্টারে এত ভিড়, এখানে দাঁড়ালে কম করে 20 থেকে 30 মিনিটের মতো সময় লাগবে। আমি এই কাউন্টারের পাশে ইউটিএস মেশিন থেকে টিকিট নিয়ে নিয়েছি। একটা চাকদা লোকাল 15 টাকা পড়েছে। আর চাকদা যাওয়ার জন্য আমি কৃষ্ণনগর লোকালে করে যাব। কৃষ্ণনগর লোকাল দিয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে 9:35। এইটা হচ্ছে 6 নম্বর আর ওটা 7 নম্বর। কৃষ্ণনগর লোকালে এত পরিমাণে ভিড় হয়, সিট পাবো কিনা জানি না। এই ট্রেনের শেষ ভাগের দিকে এত ভিড়, আমি একদম চলে আসছি ট্রেনের একদম প্রথম ভাগে, মানে ট্রেনের একদম ইঞ্জিনের পরে প্রথমের যে কোচটা আছে ওই কোচটা খালি আছে। শিয়ালদহ স্টেশন থেকে চাকদা বা চাকদহ স্টেশনের মাঝে এই কৃষ্ণনগর গ্যালোপিন লোকালের মাত্র 11 জায়গায় হল্ট আছে। আজকের জার্নিতে আমার সাথে রয়েছে আমার আরও 2 বন্ধু। ওরা উঠবে শিয়ালদহ স্টেশন থেকে ছেড়ে আসা এই ট্রেনের প্রথম হল্ট বিধাননগর রোড থেকে। ছাড়ার শুরুতে এই লোকালে কোচগুলি খালি থাকলেও বিধাননগর রোড ক্রস করার পরে আস্তে আস্তে সমস্ত সিট ভর্তি হয়ে যায়। ধীরে ধীরে যত গন্তব্যের দিকে এগোচ্ছিলাম, মনের মধ্যে কেমন একটা ভুতুড়ে রহস্য, রোমাঞ্চের গন্ধ সতেজ হচ্ছিল। বন্ধুদের সাথে গল্প গুজব, আড্ডা, প্ল্যাটফর্মে মানুষের ওঠানামা, অচেনা জায়গার বিষয়ে অদ্ভুত চিন্তাভাবনা করতে করতে পৌঁছে গিয়েছিলাম চাকদহ বা চাকদা স্টেশনে। 100 কিলোমিটার জার্নি করে এখন এসে নামলাম চাকদা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর ওখান থেকে এই অপোজিটে 2 নম্বর প্ল্যাটফর্মে এখন আসছি। আর এই জায়গা দিয়ে বাইরের দিকে বেরোতে হবে। এইদিকে আছে বাস স্ট্যান্ড। শিয়ালদা রেল স্টেশন থেকে এই চাকদা পর্যন্ত আসতে আমার সময় লেগেছে টোটাল 1 ঘন্টা 20 মিনিট। এখান থেকে আবার বাস ধরতে হবে, বাসে প্রায় বেশ কিছুক্ষণ সময় লাগবে। এখান থেকে আবার আমরা চলে যাবো নাটাবেড়িয়া। তো নাটাবেড়িয়া যাওয়ার জন্য চাকদা স্টেশন থেকে বাইরে বেরিয়ে এইরকম রোডে চলে আসছি এখন। এইদিকে বাস স্ট্যান্ড, এটাই হলো চাকদার বাস স্ট্যান্ড। আর এই যে সামনের বাসটা দাঁড়িয়ে আছে 32A, এই বাসটা যাবে একদম নাটাবেড়িয়া পর্যন্ত। আপনারা এই গ্যালোপিন লোকালে করে আসলে সকাল 11:17 এই বাসে করে পৌঁছতে পারবেন নাটাবেড়িয়াতে। চাকদহ বাস স্ট্যান্ড থেকে নাটাবেড়িয়া বাজারের দূরত্ব 30 কিলোমিটারের আশেপাশে। পৌঁছতে সময়ও লেগে যায় প্রায় 1 ঘন্টার মতো এবং খরচ পড়ে মাত্র 40 টাকা। প্রথমে শহরের সরল রাস্তা ছাড়িয়ে গ্রাম, কিছুক্ষণ পর এবড়ো খেবড়ো রাস্তায় যখন ধুলোয় যায় প্রাণ,
ততক্ষণে নাটাবেড়িয়া বাজারের এক মিষ্টি দোকানের সামনে হাজির হয়েছিলাম। মানে অনেকদিন পরে এরকম একটা বাস জার্নি করছি, একদমই গ্রামের রাস্তা, মনেই হচ্ছে না কোথাও ঘুরতে যাচ্ছি। আমাদের পাঁশকুড়া ঘাটাল যে রাজ্য সড়ক তারই মতো লাগছে। বাস থেকে আমরা এখন এই জায়গাটা নেমে পড়লাম। এই জায়গাটার নাম নাটাবেড়িয়া বাজার মোড়, 4 রাস্তার মোড়। ক্যাম্পে যাওয়ার আগে এখানে পাশে মিষ্টি দোকান আছে, এখান থেকে খাওয়া দাওয়া কিছু করে নিলাম। সকালের সিঙ্গাড়া এখানে ফেভারিট মিষ্টি, কারণ আমরা বাস থেকে যেখানে আসছি আমরা কিছু খাওয়া দাওয়া করে উঠিনি সেখান থেকে, হাতে একদমই সময় ছিল না। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখানে সামনে এখানে টোটো স্ট্যান্ড আছে, এখান থেকে শেয়ারিংয়ে মাথা পিছু 20 টাকা করে নিচ্ছে যাওয়ার জন্য। রাস্তা যদি ভালো থাকে তাহলে 10 থেকে 15 মিনিটের মধ্যে নাটাবেড়িয়া বাজার থেকে আমাদের ক্যাম্পে পৌঁছানো যায়। রাস্তা ভালোই, জায়গায় জায়গায় রাস্তা এতটাই খারাপ যে পেটের নাড়ি ভুড়ি পর্যন্ত একদম নড়ে যাচ্ছে। একদম গ্রাম্য পরিবেশ, গ্রাম্য রাস্তা। আরও কিছু দূর এগোতেই ঘন শাল সেগুনের জঙ্গলের মাঝ বরাবর সরু রাস্তা দিয়ে পৌঁছে যায় সেই রোমাঞ্চকর মঙ্গলগঞ্জ গ্রামে, আমাদের একদিনের বাসস্থান ইচ্ছেকুটি রিসোর্টে। এই জায়গাতে টোটো থেকে এসে আমরা নামলাম। এই জায়গাটার নাম মঙ্গলগঞ্জ। আস্তে আস্তে শাল গাছ সেগুন গাছে জঙ্গল পার করে আমরা আসছি। রাস্তা বেশ কিছুটা খারাপ অনেকটা জায়গাতেই। এটা হচ্ছে মঙ্গলগঞ্জের ইচ্ছেকুটি রিসোর্ট। এই যে দেখছেন ওপরে লেখাও রয়েছে। সত্যি বলতে এমন গ্রাম্য ফরেস্ট, ভূত ভবিষ্যৎ এসব ভাবতে ভাবতে রিসোর্টের ব্যাপারটা মাথা থেকেই উড়ে গিয়েছিল। আমার মতো যারা এখানে প্রথমবার আসবে তাদের কাছে এমনটা ভাবা আশ্চর্যজনক নয় যে এমন একটা গ্রাম যেখানে চারিদিকে জঙ্গল, রাস্তাঘাটের ব্যবস্থা সেই রকম ভালো না, তার উপরে একটা অদ্ভুতের ব্যাপার তো রয়েছেই। যেখানে আসতে গেলে গাড়ি রিজার্ভে কিংবা পার্সোনাল গাড়ি নিয়ে আসতে হয়, ঠিক এমন একটা জায়গাতেই এত বড় একটা সাজানো গোছানো রিসোর্ট একদম কল্পনার বাইরে। ক্যাম্পের ভেতরে এন্ট্রি করার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিচ্ছে এই দাদা। এইরকম 1 গ্লাস 7 আপ দেওয়া হচ্ছে, একদম ঠান্ডা ঠান্ডা। পুরো জায়গাটা পুরো ফরেস্ট এরিয়া। এখানে আস্তে আস্তে ভাবছিলাম যে এইরকম ফরেস্টের মধ্যে ক্যাম্পে এখানে ট্রি হাউস যদি থাকতো খুব ভালো হতো। তো এখানে এসে দেখছি সেই ব্যবস্থাও রয়েছে, 2টো পরপর ট্রি হাউস আছে। এরকম শাল গাছ সেগুন গাছের ওপরে অনেক রকম টেন্ট, কটেজ এখানে আসলে আপনারা দেখতে পাবেন। তো এখন চলুন, এখন আমরা আমাদের রুমে যাই। আর আমরা নিচ্ছি ট্রি হাউস। এইদিকে আছে কটেজ আর এইদিকে অনেকগুলো লাইন ধরে টেন্ট। এই একটা ট্রি হাউস আর এইদিকে এই একটা ট্রি হাউস। ট্রি হাউসে ওঠার জন্য এইরকম লোহার সিঁড়ি আছে দেখতে পাচ্ছেন, একদম একটা আলাদাই একটা পরিবেশ। আর রুমে ঢোকার আগে এখানে দেখুন একটা সুন্দর একটা ব্যালকনি আছে। ব্যালকনিতেও সাইডে এরকম লোহার রেলিং করে ঘিরে দেওয়া হয়েছে। এই যে পুরো ট্রি হাউসটা দেখছেন, এটা শাল সেগুন গাছের উপরে তৈরি করা হয়েছে। পেছনে এইদিকে আছে দূরে ক্ষেত, এখানে চাষবাস হয়। মানে সন্ধ্যের সময় কিংবা রাতের সময় এখানে বসে সময় কাটানো যাবে। আর চলুন এবার আপনাদের রুমটা দেখাই। এই হচ্ছে আমাদের রুম, রুমের নাম্বার 107। রুমের ভেতরে এখানে এসি লাগানো আছে। এই রুমটা কিন্তু এসি নন এসি দুইভাবে আপনারা নিতে পারেন। পাশে এখানে মিরর আছে, এখানে স্ট্যান্ড ফ্যান দেওয়া আছে, এখানে ওয়াল ফ্যান দেওয়া আছে, মানে সব রকম ব্যবস্থাই আছে। আর উপরে ছোট ছোট লাইটগুলো সব দেওয়া আছে দেখছেন। এইদিকে আরেকটা ব্যালকনি আছে, মানে দুটো ব্যালকনি। ব্যালকনির পাশে এখানে এই যে উইন্ডোগুলো আছে দেখছেন, এগুলো কিন্তু সব খোলা সিস্টেম। এই যে দেখুন, মানে রুমের ভেতর থেকে পুরো বাইরে যে প্রকৃতিটা সেটা আপনারা এনজয় করতে পারবেন। বৃষ্টি কিন্তু জল পড়ে, এটা আমি প্রথমে এসে ভেবেছিলাম হয়তো এটা লাগানো আছে, হয়তো পড়ে না। এখানেও চেয়ার রাখা আছে 2টো। এইদিকে রুমের ভেতরে এর সাথে অ্যাটাচ বাথরুমও রয়েছে। বাথরুমের মধ্যে দেখুন এখানে কোমোড আছে, এখানে অ্যাডজাস্ট ফ্যানও লাগানো আছে। আর ওপরে এখানে শাওয়ার দেখতে পেয়ে যাবেন, জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার আছে। আর এই হলো একটা বড় সাইজের ডাবল বেড, যেখানে 2টো বালিশ দেওয়া আছে। কিন্তু এখানে আপনারা ফ্যামিলি নিয়ে আসলে 2জন মানুষ, একটা বাচ্চা এখানে ঘুমোতে পারবেন আরামে। আর নিচে ফ্লোরটা দেখুন, এই রকম কার্পেট দেওয়া আছে বিভিন্ন রকমের। এখানে আসার সময় থেকে স্নান করার জন্য একটা টাওয়াল রাখা আছে, কম্বল দেওয়া আছে। রাত্রে এই জায়গায় কিন্তু ভীষণ ঠান্ডা পড়ে। এই ট্রি হাউসে একজনে থাকা খাওয়া টোটাল প্যাকেজ নিয়ে মাত্র 1800 টাকা করে পার হেড। এখন বেজে গেছে 2:51। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, চলুন এখন দুপুরে লাঞ্চটা করে নিই। ঠিক এই জায়গাটাতে ডাইনিং হল আছে, একদম আমাদের ট্রি হাউসেরই অপোজিটে। তো লাঞ্চে কী আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রচণ্ড খিদে পেয়েছিল আসলে। এখানে আমরা এমনিতে দেরিতে আসছিলাম, এসে স্নান করছিলাম, আমাদের অনেক লেট হয়ে গেছে। এখানে আছে মাছ, এটা হচ্ছে ডাল, এটা পটল চিংড়ি, এটা পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা সবজি, পাশে এখানে বেগুন ভর্তা। আসলে দুটো পাশাপাশি মিশে গেছে তো সেই জন্য বুঝতে পারছি না। আলু চিপস, এটা স্যালাড আছে। এখানে একদম পুরো বাড়ির মতো খাওয়া দাওয়া, একদম বাড়ির মতোই পরিবেশন করেছে। আর এখানে দই মিষ্টি, আর তার সাথে এখানে পাঁপড়, এখানে চাটনি। তো এগুলো সব আমরা একেবারেই নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে আজকে দুপুরের যে মধ্যাহ্নভোজ সেটা আমরা হচ্ছে করে নেব। অনেকে ডাল ভাতের সাথে খায়, ডালের মধ্যে লেবুর রস দিয়ে কোনো জবাব নেই। আর এই হলো শেষ পাতে দই। আমি সব থেকে ভালো দই মানে ট্রাই করেছিলাম যখন নদিয়াতে ঘুরতে গেছিলাম, মানে মায়াপুরে গিয়েছিলাম, ওখানে দই ফেমাস। এই যে দইয়ের টেস্টটা আমাকে সেই স্বাদ মনে করিয়ে দিচ্ছে। আর খাওয়ার শেষে মিষ্টি মুখ।
শেষ পাতে মিষ্টি না থাকলে না 16 কলা পূর্ণ হয় না। এখন আমরা রেস্ট নেব না, এখানে ঘোরার জন্য কিন্তু বেশ কয়েকটা জায়গা আছে। পাশে আছে এখানে বিভূতিভূষণ ফরেস্ট, নীলকুঠি সাহেবের বাংলো, নৌকাতে একটা বোট রাইড আছে, মানে অনেক কিছু আছে। আমাদের হাতে সময় খুবই অল্প, এখন বেলা গড়িয়ে আসছে। এখন আমরা পায়ে হেঁটে দেখি, যতটা পারি আমরা ঘুরে দেখবো। এখানে যে রুমগুলো আছে, রুম রেট কত, এগুলো সব আপনাদের কালকে সকালে বলবো। আমাদের রিসোর্ট থেকে একদম পাশে এই জায়গাটা হচ্ছে, এখন আসলাম। পাশে এখানে একটা নদী আছে, আর এখন সন্ধে মানে হবে হবে করছে। আমরা একটু লেট করে ফেলেছি, দুপুরে যদি একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরোতাম না, তাহলে আপনাদেরকে অনেকটা জায়গা এখানে ঘুরে দেখাতে পারতাম। মানে কিছুক্ষণ চুপ করে যদি থাকা হয় না, বিভিন্ন রকম পাখির ডাক এগুলি কানে আসবে। দিনের বেলায় এই জায়গাতে কোনো ভয়ই নেই। জায়গাটা একদম সুন্দর, শান্ত, নিরিবিলি হওয়ায় অনেক দূর থেকে এখানে কাপলরা ফটোশ্যুট, প্রি ওয়েডিং শ্যুট, নিরিবিলিতে একাকিত্বে সময় কাটানো, হাত নৌকোয় ভ্রমণ ইত্যাদির জন্য দৌড়ে আসে। তবে এটা ফরেস্ট এলাকার জন্য এখানে সন্ধ্যের অন্ধকার খুব তাড়াতাড়ি নামে এবং বিকেলের মানুষ এবং পাখিদের কলরব শান্ত হয়ে ধীরে ধীরে জায়গাটা নির্জনতার দিকে ঢলে পড়ে। তারপর শুরু হয় ঝিঝি পোকার ডাক এবং রোমাঞ্চকর রাতের অতিথিদের আগমন, যার অপেক্ষায় আমরা 3 জন বন্ধু। এখানে পাশে একটা নীলকুঠি বলে একটা বাংলো আছে, যেখানে আগেকার ইংরেজরা এখানে থাকতেন, মানে নীলকর সাহেবরা। তো সেই বাংলোটা এখন মানে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। ওই বাংলো জুড়ে কিছু ইতিহাস আছে, যারা আসে না তারা রাত্রের বেলায় এই নীলকুঠি সাহেবের বাংলোটা কিন্তু অবশ্যই ভিজিট করেন। আমরাও ভাবছি আজকে রাত্রে খাওয়া দাওয়া করে একবার নীলকুঠির বাংলোটা যা আছে সেটা আপনাদেরকে একবার দেখাবো। এই ফরেস্টের পাশে এখানে 3টে দোকান আছে দেখতে পাচ্ছেন, আর এখানে চা, বিস্কিট, সমস্ত কিছু A to Z, কোল্ড ড্রিঙ্ক সব কিছু পাওয়া যাচ্ছে এখানে। এখান থেকে এরকম মাটির ভাঁড়ে করে 1 কাপ চা নিয়েছি, মাত্র 10 টাকার নর্মাল প্রাইস। মাটির ভাঁড়া চা এমনি ভালো লাগে, তার উপরে চায়ের টেস্ট একদম ফাটাফাটি। ওই দেখো এদের খাওয়া স্টাইলটা দেখো। সবাই হ্যাপি। সন্ধে নামলে পর জঙ্গলের পাশে আমাদের আজকের রিসর্ট ইচ্ছে কুটিরের রং বেরং আলোতে শাল সেগুনের উপর গড়ে ওঠা আমাদের ট্রি হাউস অন্যরূপে সেজে উঠেছে। অন্যদিকে জঙ্গলে ঠান্ডা ওয়েদারে মনটা সন্ধ্যের চা স্ন্যাক্সের জন্য উথাল পাথাল করছে। পাহাড় হোক কিংবা জঙ্গল, প্যাকেজে থাকার মজাই আলাদা। চুপচাপ পায়ের উপর পা তুলে ঘুরে বেরিয়ে টাইম টেবিলে মুখের সামনে খাবার চলে আসা, এগুলো প্যাকেজেই সম্ভব। সন্ধ্যের ফোয়ারা, রঙিন আলোতে সমস্যা টেন্ট থেকে মনে জেগে ওঠা রোমান্টিক সেন্টিমেন্ট চরম লেভেলে। আবার ওইদিকে রাতে নীলকুঠি সাহেবের ভূত বাংলোর কথা মনে পড়লে গাটা আবার ছ্যাঁত করে ওঠে। এখন ঘড়িতে 6টা বেজে 10 মিনিট। এখানে সন্ধ্যাবেলার স্ন্যাক্সে এইরকম মুড়ি দেওয়া হয়, তার সাথে এইরকম ঝুরি ঝুরি করে পেঁয়াজের পকোড়া, এটাই সন্ধ্যাবেলায় অফার করা হয়। কথা বলতে বলতে দাদা এখানে আমাদের চা দিয়ে গেছে। এই যে দেখছেন চা, এটা হচ্ছে লাল চা। এখানে চায়ের অপশন 2 রকম আছে, লাল চা, দুধ চা। এখানে খুব তাড়াতাড়ি সন্ধ্যে নামে, প্রায় 4:30টা থেকে 5টার মধ্যে এখানে পুরো অন্ধকার নেমে আসছে। ঘড়িতে এখন বাজলো রাত্রি 8টা বেজে 5 মিনিট। আর এখানে সন্ধ্যের পর থেকে মারাত্মক ঠান্ডা, এত শীত করছে না, তার উপর পাশে এখানে এরকম ফোয়ারা চলছে, এই জলের শব্দে আরো বেশি ঠান্ডা লাগছে। এখন বেরোনোর কারণ হচ্ছে যে এখন এখানে আমরা যেই জন্য এসেছি, যেটা আমাদের মেন আকর্ষণ, এখানে কিন্তু দেখার মতো অনেকগুলো জিনিস আছে। তার মধ্যে সবথেকে বিখ্যাত যেটা, যেই জন্য মঙ্গলগঞ্জ বিখ্যাত, সেটা হচ্ছে এখানে নীলকুঠি সাহেবের একটা পুরনো ভাঙাচোরা একটা বাংলো আছে। লোকমুখে শোনা যায় যেখানে রাত্রের বেলায় সব বিভিন্ন রকম অদ্ভুতুড়ে সব ভুতুড়ে কাণ্ড এখানে সব দেখতে পাওয়া যায়। তো ভূতে আমি সেই রকম বিশ্বাস করি না, তবুও যাওয়ার আগে গাটা একটু ছমছম করছে। এখন আমরা এগিয়ে যাচ্ছি ওই বাংলোর দিকে। গ্যাজেটস বলতে এই মোবাইলের টর্চ আছে, এই আমি, মাইক্রোফোন আর আমার ক্যামেরা, এছাড়া আর কিচ্ছু নেই। ছোটবেলা থেকে রেডিও মির্চি এবং সানডে সাসপেন্সে অনেক ভূতের গল্প শুনেছি, তো আজকে সেই ভূত দেখার অনুভূতি আজকে নিতে যাচ্ছি। চারদিক প্রচণ্ড অন্ধকার, আর যেহেতু এটা হচ্ছে গ্রামাঞ্চল এলাকা, এখানে কিন্তু কোনো রকমভাবে ইলেকট্রিসিটি, মানে যেখানে নীলকুঠি সাহেবের বাংলো আছে ওখানে একদমই নেই, পুরো ঘুটঘুটে অন্ধকার। দিনের বেলা আমরা পাশ দিয়ে ক্যাম্পে গিয়েছিলাম, কিন্তু তখন আমরা ভেতরে প্রবেশ করিনি। এখন রাত্রি 8:30টার মতো বাজে। ও বাবা, একটা পাতা পড়ে আছে, ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে ভূতের কথা বলতে বলতে যাচ্ছি তো। আর এখানে মারাত্মক ঠান্ডা, এখন এত মারাত্মক লেভেল ঠান্ডা না এখানে। সামনে কিছু দেখতে পাচ্ছি না, এইদিকে দেখুন, এদিকে পুরো অন্ধকার। হাতে মোবাইল আছে, মোবাইলে ফ্ল্যাশ জেলে এখন হচ্ছে এগিয়ে চলেছি। রাস্তাটা আপনাদের একটু দেখাচ্ছি। এখানের এই নীলকুঠি সাহেবের বাংলো নিয়ে অনেক পুরনো কথা আছে, এখানে মানুষজন অনেক কথা বলে। তো আমার পেছনে এই যে বাংলোটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে নীলকুঠি সাহেবের বাংলো, মানে সেই ইংরেজ আমলের সেই পুরনো বাংলো। আগে এই বাংলোর কন্ডিশন খুবই ভালো ছিল, কিন্তু এখন এটা এতটা ভাঙাচোরা অবস্থায় আছে না, এটা একটা হন্টেড প্লেস। এখানে অনেক পুরনো কথা শোনা যায়, তো সব কথা ভেতরে ঢুকে হয়তো বলতে পারবো না। এখানে আসার পরে, এখানে কিছু স্টোরি শোনার পরে না, সত্যি আমারও গাটা বেশ ছমছম করছে, ভয় লাগছে। আমাদের সাথে একটা ছোট একটা হ্যারিকেন আছে, তো ভেতরে চলুন এখন ভেতরে যাই। আর এরপর থেকে বেশিরভাগ জায়গাতে আপনারা কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভারে পরে আমি আপনাদেরকে সব কিছু শোনাবো। চলুন ভেতরে যাওয়া যাক।
কোথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, ভাবলেই ঈশ্বর আছে, না ভাবলে সবই শূন্য। এই নীলকুঠি একসময় মহারাজা মঙ্গলচন্দ্র তৈরি করেছিলেন। পরে ব্রিটিশদের অধীনে এই জায়গা নীল চাষের কেন্দ্র হয়ে উঠেছিল। স্বদেশী আন্দোলনের সময় প্রচুর মুক্তিযোদ্ধাদের অগুন্তি মৃত্যুর সাক্ষী এই নীলকুঠির দেওয়াল। লোকমুখে শোনা যায় কিছু তিথি নক্ষত্রে এই নীলকুঠি বা কাটা সাহেবের কুঠিতে এইসব মৃত্যু আত্মারা ঘুরে বেড়ায়। রাত নামলেই এখানে নীলকর সাহেবদের কাটা লাশ তথা হাড়হিম করা ভুতুড়ে কর্মকাণ্ডের কোথাও শুনতে পাওয়া যায়। দিনে এই কুঠি যতটা আকর্ষণীয়, রাত নামলে ততটাই নিঝুম এবং গোলমেলে। অচেনা ভাঙা দুর্গের মতো দাঁড়িয়ে থাকা এই কুঠিতে মাঝের মধ্যে রহস্যময় বাদুড়, পেঁচা, শিয়ালের ডাকের মতো আওয়াজ পুরো বাংলো, পুরো জঙ্গলের মধ্যে ভাসিয়ে বেড়ায়। রাতের অন্ধকারে সঠিক গাইড ছাড়া এখানে আসতে ভয় পাওয়াটা স্বাভাবিক জিনিস। এখানের স্থানীয় মানুষ এবং আগে যারা এখানে ঘুরতে এসেছে তাদের বিশ্বাস এখানে কিছু তো এনার্জি রয়েছে, যেটা অনুভব করা যায় কিন্তু সামনাসামনি দেখতে পাওয়া যায় না। বিশ্বাস না থাকলেও অপরের জায়গাতে গিয়ে তার বিষয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা এগুলো কিন্তু একদম ঠিক নয়। এখানে এমনটাও শোনা যায় পুরাতন দিনে জমির উর্বরতা রক্ষা করার জন্য কিছু মানুষকে মেরে মাটির নিচে চাপা দিয়ে দেওয়া হতো এবং তার উপরে নীলের বীজ রোপণ করা হতো। এই নীলকর সাহেবদের কত শত অত্যাচারিত হাজার মৃতদেহের সাক্ষী আজকের এই ভাঙাচোরার নীলকুঠি। মোবাইলে শোনা নিছক গল্প কিংবা মানুষের মুখের কথার উপর ভিত্তি করে কথাগুলো বলছি না। এইসব অত্যাচারের কথা ইতিহাসের পাতায় খোদাই হয়ে আছে, যেগুলো এখনের জেনারেশনে আমরা বিশ্বাস না করলেও ইতিহাসের পাতা থেকে কখনো মুছে যাওয়া সম্ভব নয়। এই জায়গাতে দাঁড়িয়ে কথা বলতেও কিন্তু ভয় লাগছে। এটা আসলে একটা সিঁড়ি ছিল, এখানে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, সিঁড়িটা এখন এখানে বন্ধ করে দেওয়া হয়েছে। আর এখান থেকে একটা উপরের দিকে একটা ওঠার একটা রাস্তা আছে। এই যে দেখছেন সিঁড়িটা খুবই ভয়ঙ্কর দেখতে পাচ্ছেন। মোবাইলের লাইটে ঠিক করে দেখতে পাওয়া যাচ্ছে না। ওপরে একটা ছাদ ছিল, বোঝা যাচ্ছে এটা পুরোপুরি এখন ভাঙা। আরে বাপরে, ভীষণ ভয়ঙ্কর জায়গা। একটু যদি বেতালে যদি এখান থেকে পা পিছলে না, একদম সোজা নিচে। সত্যি জায়গাটা কিন্তু খুবই হন্টেড। বাপরে, ভয় পেয়ে গেছিলাম। ওরা এগিয়ে গেছে, আসো। আমার সাথে দুই বন্ধু আছে, ওরা এখন এই যে মহলটা আছে এর একদম ওই দিকে চলে গেছে। পুরোপুরি একা আমি এই জায়গাটাতে। যতই মুখে বলি ভয় লাগছে না, কিন্তু হালকা হালকা ভয় একটু গায়ে কাঁটা দিচ্ছে। এখানে জায়গাগুলো দেখুন কি খতরনাক, প্রচণ্ড নিরিবিলি জায়গা। এখানে বেশি জোরে কথা বলতেও ভয় লাগছে। এখানে আমি গোপ্রো থেকে ফুটেজ নিচ্ছিলাম, কিন্তু গোপ্রো ফুটেজে একটু সমস্যা হচ্ছে। রাতের বেলায় গোপ্রোতে এমনিতে একটু সমস্যা দেখা দেয়, মাঝের মধ্যে তো গোপ্রো এত হ্যাং করছে না, কিসের কারণে বুঝতে পারছি না। ভূতের ভয় কতটা আছে জানি না, তার থেকে বেশি এখানে সাপের ভয়। পাশেই দেখছেন এটা হচ্ছে ফরেস্ট, পুরো জঙ্গল। এদিকে না আছে কোনো মানুষ, না আছে কোনো ঘর বাড়ি। দিকটাতে পেছনের দিকে ভয় পেয়ে গেছিলাম। এখানে লোকমুখে অনেক পুরনো কথা এখানে শোনা যায়। আগেকার দিনে এখানে জমিদাররা এখানে সব নীল চাষ করতেন, মানে সেই পুরনো ইংরেজ আমলে। তখন এখানে প্রচুর মানুষের এখানে বলি দেওয়া হয়েছে, মাথা কেটে এই সব জায়গাতে। এইদিকে এই যে জায়গাগুলো আছে এখানে বলছে এখানে ফেলে দেওয়া হতো। আর একটা সুড়ঙ্গ আছে যেটা একদম নদীপথের সঙ্গে যুক্ত। এখানের পুরো ইতিহাস আমি জানি না। এখানে আপনারা আসলে না, আসার আগে অবশ্যই একবার গুগল করে নেবেন। এখনের দিনে এমন কোনো জিনিস নেই বললে চলবে না, গুগলে সব কিছু আছে। সামনে কিছু দেখতে পাচ্ছি না, মোবাইলের লাইটটা চোখে পড়ছে তো, সামনে পা ফেলাতে ভয় লাগছে। এই এক সেকেন্ড একটু দাঁড়াও। আমার কাছে যে মোবাইলটা ছিল না, মোবাইলটা এখানে আসার পরে ব্যাটারি ডেড হয়ে গেছে। মানে 20% মতো চার্জ ছিল যখন এখানে এসেছিলাম। মোবাইলের ফ্ল্যাশটা অনেকক্ষণ থেকে অন ছিল তো, ব্যাটারি পুরো ডেড। এখন এই ছোটো একটা হ্যারিকেন যেটা নিয়ে আসা হয়েছিল আমাদের সাথে, সেটাই এখন হচ্ছে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আর একটা জিনিস আমি কিন্তু লক্ষ্য করেছি এখানে বারবার, এটা একবার নয়, এটা দিনের বেলাও তো যখন আমি এসেছিলাম না এখানে ঘুরতে, মোবাইলের যে নেটওয়ার্ক এবং যে ইন্টারনেট সেটা পুরোপুরি বন্ধ হয়ে যায় এই ভেতরটা ঢোকার পরে। আপনারা ভূত বাংলা বলুন আর যাই বলুন, একটা জিনিস কিন্তু আমি মানে বুঝতে পারছি, একটা নেগেটিভ পজিটিভ একটা এনার্জি থাকে এখানে আসার পরে। মোবাইলের নেটওয়ার্ক ভেতরে কিন্তু কাজ করে না। রাত্রেও এটা আমি লক্ষ্য করলাম অনেকবার, একবার না 2-3 বার বাইরে বেরিয়ে আসছিলাম, তারপরে আবার দেখলাম যে সেম একই প্রবলেম হচ্ছে। আর দিনের বেলা তো যখন আমি এসেছিলাম, দিনের বেলাতেও 3-4 বার আমি ফোন করছিলাম। ফোন করতে করতে ভেতরে যখনই ঢুকছি তখনই মোবাইলের মানে কানেকশান পুরো ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। একজনের মুখে না, এটা কিন্তু এখানে যত পুরনো এখানে সব মানুষজন আছে সবাই কিন্তু এটা বিশ্বাস করে। এখানে অনেক বয়স্ক মাঝিরা আছে এখানে, যারা এখানে নৌকো চালায়, তারাও কিন্তু এই জিনিসটা অনেকবার দেখেছে। এখানে একটা তো এনার্জি, একটা তো কাজ করে এখানে। তো এখন আমাদের ভূত বাংলো এখন দেখা হলো, তো এখন আমরা এইরকম অন্ধকার রাস্তা দিয়ে এখন যাচ্ছি আমাদের ক্যাম্পের দিকে। নীলকুঠি সাহেবের ভৌতিক বাংলো দেখে এখন চলে এসেছি সোজা একদম রাতের ডিনারের টেবিলে।
আর রাত্রে খাবার বলতে এখানে ভাত রুটি দুটোই কিন্তু প্রেফার করা হয়, যার যেটা পছন্দ। আমরা ভাত নিচ্ছি, কারণ রাতে না এই শীতের সময়, এখন যেহেতু শীতের আমেজ পড়ে গেছে হালকা হালকা, তো রুটি শক্ত হয়ে যায় একটু ঠান্ডা হয়ে গেলে। দুপুরে যখন খাওয়া দাওয়া করবেন তখনই কিন্তু এনারা জিজ্ঞেস করে নেন যে রাতে কি খাবেন। আর ভাতের সাথে এখানে রয়েছে চিকেন কষা, তার সাথে এখানে একটা মিষ্টি, এটা আলু পোস্ত, এখানে এটা ডাল, মুগের ডাল। কোথায় আছে না মাছ ভাতে বাঙালি, দিনে হোক কিংবা রাতে। আর এই শীতের সময় এই রাতে গরম গরম ভাত, তার সাথে কষা মাংস পুরো একদম জমে যাবে। 4 থেকে 5 পিস মাংস আর এরকম বড় বড় পিসগুলো, আর মাংসর গ্রেভিটা অসাধারণ। রাতের ভুড়িভোজ করে চলে আসলাম এখন রুমে। আজকের মতো আপনাদের সবাইকে গুড নাইট। আর রাত্রে এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা না, আমরা বলে আবার এক্সট্রা একটা ব্ল্যাঙ্কেট এইরকম নিয়ে নিলাম। ঘুমোতে যাওয়ার আগে আপনাদের একটা কথা বলছি, আপনারা যদি মেয়ে হন তাহলে রাত্রে যেই ভুতুড়ে বাংলোতে গিয়েছিলাম ওই জায়গাটা একটু অ্যাভয়েড করবেন। বাদবাকি রাতে কিংবা দিনে এই ক্যাম্পে কিংবা ক্যাম্পের আশেপাশে কোনো ভয় নেই, নিঃসন্দেহে এখানে আসতে পারেন। খুবই সুন্দর জায়গা, ভালো জায়গা। চলুন বাকিটা কালকে সকালে বলবো। আর বেশ কিছু এখানে ঘোরার জায়গা আছে যেগুলো কালকে সকালে আপনাদেরকে শেয়ার করব। আজকের মতো গুড নাইট, টাটা। সবাইকে গুড মর্নিং। আবার একটা নতুন সকালে সবাইকে ওয়েলকাম। বিছানার পাশে উইন্ডো দিয়ে সকাল থেকে বারবার করে বাইরের দিকে তাকাচ্ছি যে এখানে সকালের সানরাইজটা দেখবো বলে, কিন্তু আসলে এখানে পূর্ব দিকটা ঠিক এই দিকে, আর এই দিকটাতে ফরেস্ট, যার জন্য সূর্যটা এই এখন দেরিতে দেখতে পাচ্ছি, এখন মাথার উপরে উঠে গেছে। এখন ঘড়িতে 7:42। এখন আমরা যাচ্ছি, এখানে সামনে যে বলেছিলাম না একটা বোট রাইড আছে, ওই ইচ্ছেমতি নদীতে একটা সুন্দর বোট রাইডের একটা ব্যবস্থা আছে, তো আমরা এখন ওই দিকের দিকে এগোচ্ছি। এখানে এই যে নৌকো ভ্রমণ আছে, এটা কিন্তু আমাদের প্যাকেজেরই মধ্যে, মানে 1800 টাকা যে নিচ্ছে খাওয়া থাকা, তার সাথে এই 1 ঘন্টার নৌকো ভ্রমণ, এটা কিন্তু একদম ইনক্লুড রয়েছে। এই জিনিসটা আমার খুব ভালো লাগলো এখানে এসে। আর এই দেখুন এরকম একটা কুপন দিয়েছে, এটা আমাদের ক্যাম্প থেকে দিয়ে দেওয়া হয়েছে। এখানে আমরা যতজন যাচ্ছি ততজনের এখানে নাম্বার এন্ট্রি করে দিয়েছে। এটা গিয়ে এখানে যে মাঝি আছে তাকে দেখালে আমাদের নৌকো ভ্রমণ মোটামুটি করিয়ে দেবে 1 ঘন্টার জন্য। আপনারা যদি একদিনের জন্য আসেন তাহলে নৌকো ভ্রমণটা চেষ্টা করবেন যে বিকেলে করে নেওয়ার। আর যদি 2 দিনের ভ্রমণে আসেন তাহলে এই আজকে আমাদের মতো সকালে এই সময় করতে পারেন। কিন্তু আমরা 2 দিনের জন্য এখানে আসিনি, আমরা এসেছিলাম 1 ডে ট্যুর প্ল্যানে। তো এখন এখানে নৌকো ভ্রমণ করব। এরপরে পাশেই ওখানে একটা বিভূতিভূষণ ফরেস্ট বলে একটা আছে, যারা এখানে এসেছেন তারা জানেন, তো ওটাও কিন্তু আমরা ভিজিট করব আজকে। সব কিছুই দেখাবো আপনাদের। তো এখন দেখুন আমরা চলে এসেছি নৌকোর ঘাটের সামনে। এই যে জায়গাটা দেখছেন এটাই হচ্ছে মঙ্গলগঞ্জের নৌকোর ঘাট। ঘাটে তো চলে আসলাম, কিন্তু এখানে এসে দেখছি নৌকোর মাঝি ভাইয়েরা এখন নেই, সবাই এখন ঘরে সব ব্যস্ত। একটু পরে আসবে, এক দাদাকে জিজ্ঞেস করলাম কিছুক্ষণ সময় কাটানোর জন্য। এখানে একটা পার্ক আছে, এটা বেসিক্যালি এটা বাচ্চাদের পার্ক। এইরকম ফরেস্টের মধ্যে এরকম পার্ক গড়ে তোলা হয়েছে। পাশে এখানে বাচ্চাদের একটা স্কুলও আছে, দূরে দেখা যাচ্ছে। তো এই পার্কে কিছুক্ষণ আমরা সময় কাটাবো। কালকে রাতে যে নীলকর সাহেবদের কুঠিটা দেখিয়েছিলাম সেটা বাম দিকে। দিনের বেলায় এখানে কোনো ভয় নেই, আপনারা এখানে আসলে বুঝতেই পারবেন না যে পাশে এখানে অদ্ভুত একটা বাংলো এইভাবে দাঁড়িয়ে আছে। পুরো পার্কটা এরকম সব জাল দিয়ে সব ঘেরা রয়েছে। কিছুক্ষণ চুপ করে বসে থাকলে না দূর থেকে বিভিন্ন প্রকার সব পাখিদের ডাক শুনতে পাবেন। টানা 30 মিনিট এখানে প্রতীক্ষা করার পরে তারপরে এই যে মাঝি কাকু আসছে। এখন এখান থেকে নৌকো নিয়ে রওনা হলাম। টোটাল যে ওই 1 ঘন্টার কাছাকাছি আমরা ঘুরবো। তারপর এখানে আশেপাশে আর কি দেখাবার কিছু আছে সেটা দেখবো। পাশে এই যে দেখছেন এটা যে বিভূতিভূষণ ফরেস্ট, বাম দিকে এই দিকটাতে। তো এইদিকে একটা টিকিটের ব্যবস্থা আছে, এখান থেকে মানে টিকিট কেটে গেট দিয়ে এন্ট্রির একটা ব্যবস্থা আছে, ওটাও ভাবছি আমরা করে নেবো। তার আগে চলুন নৌকো ভ্রমণটা একটু করে নিই। ইছামতি বা ইছামতি নদী বাংলাদেশ এবং ভারতকে এপার বাংলা ওপার বাংলা নামে ভাগ করে দিয়েছে, এটা আমরা সবাই জানি। মাথাভাঙা নদী থেকে এই নদী উৎপত্তি হয়ে 338 কিলোমিটার দীর্ঘ এই ইছামতি নদী পশ্চিমবাংলার বনগাঁ, বসিরহাট এবং টাকি হয়ে বাকিটা বাংলাদেশে চলে গেছে। এই মঙ্গলগঞ্জের পাশে ইছামতির এই জায়গায় নদীতে স্রোত একদমই নেই, তাই ভয়ও একদম নেই। আর এই কারণেই এখানে জলে হাত নৌকায় মনের মতো করে ভেসে থাকা যায়। এই ইছামতি নদীতে নৌকো ভ্রমণের সব থেকে ভালো সময় বিকেলের সময়, যদি গরমের সময় আসা হয়। আর শীতকালে সকাল বিকেল 2 সময় এখানে আসা যায়। এই নদীর তীর বরাবর একই সাথে দেখে নেওয়া যায় বিভূতিভূষণ ফরেস্ট, যেখানে আমরা প্রবেশ করব। এখন চলে আসলাম বিভূতিভূষণ ফরেস্টে। এই যে দেখছেন এটা গেট। এখান থেকে ছেড়ে আমরা এইদিকে গিয়েছিলাম, ওখান থেকে রাইড করে এসে এখন সোজা এখানে চলে আসছি। তো আমি ভেবেছিলাম যে আগে খাওয়া দাওয়া করে নেবো, ক্যাম্পে চলে যাব, তারপর এখানে আসবো। অনেকটাই সময় যেহেতু আমাদের ব্যয় হয়ে গিয়েছে, যেহেতু আজকে আবার এখান থেকে ফিরতে হবে, সেই জন্য ভাবছি একদম নৌকো রাইডের সাথে এটা ঘুরে নেব। এখানে এটা টিকিটের কাউন্টার।
এখানে জনপ্রতি দেখতে পাচ্ছেন 100 টাকা করে এখানে নেওয়া হয়। সময় সকাল 9টা থেকে দুপুর 3টে পর্যন্ত খোলা থাকে। আর এখন টিকিটের কাউন্টার বন্ধ আছে। তো এখন আমরা টিকিট কাটবো কীভাবে সেটা বুঝতে পারছি না। এখন ভাবছি আমরা পায়ে হেঁটেই ঘুরি, যদি ভেতরে কোনো গার্ড কিংবা পরে যদি কারোর সাথে দেখা হয় না, তো সেখান থেকে টিকিটের ব্যবস্থা আমরা করে নেব, যেহেতু আমাদের হাতে সময় নেই। এখন কিন্তু 9টা বেজে 6 মিনিট। আসলে সকালের এই সময় খুব পর্যটক এখানে কম আসে, সবাই এখানে বেলাতে আসে, সেই জন্য টিকিটের কাউন্টার এখন ওপেন করা হয়নি, যদিও টাইম দেওয়া রয়েছে সকাল 9টা থেকে। আর এই যে দেখছেন, এটা হচ্ছে বিভূতিভূষণ ফরেস্ট। এরকম তারে জাল করে ঘিরে দেওয়া হয়েছে, এইরকম পায়ে হেঁটে যাওয়া রাস্তা। আর এই পাশে পাশে এই যে গাছগুলোতে প্রচুর বানর আছে। দূর থেকে যখন নদীতে আমরা রাইড করছিলাম তখন আমরা দেখছিলাম টোটাল এই যে রাস্তা 3.5 কিলোমিটার লম্বা, মানে 3.5 কিলোমিটার পায়ে হেঁটে ঘুরতে হয়, বেশ অনেকক্ষণ সময় লাগে। তো আমরা দেখছি যতটা পারি আমরা সামনের দিকে এগোবো। ইচ্ছেমতি নদীর তীর বরাবর এই ফরেস্টে 200টিরও বেশি হরিণ আছে। বিভিন্ন বৈচিত্র্যময় পাখি, খরগোশ, হনুমান ইত্যাদিতেও ভর্তি। বিভূতিভূষণ ছিলেন বাঙালি সাহিত্যিক, বিভিন্ন ছোট গল্প উপন্যাসের জন্য খ্যাতি অর্জন করেছিলেন। এই ইচ্ছামতি নদীর তীরে বিভূতিভূষণের বাড়ি ছিল। এই ফরেস্টের নামকরণও তার নামই করা হয়। এই শীতের সময় এখানে আসলে বিভিন্ন প্রকার উদ্ভিদের সাথে বিভিন্ন প্রজাতির পাখিরও দেখা মেলে। একটা বেলা সময় কাটানোর জন্য খুবই একটা আদর্শ জায়গা। এখানে হরিণ আছে, সকাল 9টা এবং বিকেল 3টের সময় এখানে হরিণকে খাবার দেওয়া হয় বলছিল, ওই সময় আসলে হরিণ দেখতে পাওয়া যায়। আর তাছাড়া এই যে তারের যে জালি দেখতে পাচ্ছেন, এই যে তারের খাঁচা আছে, এর পাশে আশেপাশে অনেক সময় হরিণ ঘোরাফেরা করে। তো জায়গাটা খুবই ভালো জায়গা, পাখির কিচিরমিচির, এখানে বন্য জীবজন্তু, এখানে অনেক হনুমান বাঁদরের উৎপাত আছে এখানে দেখলাম, আমাদের দেখে দৌড়চ্ছিল। তো বেশ কিছুক্ষণ আমরা এখানে ঘুরলাম, এরপরে আমরা এখন আবার চলে যাচ্ছি ঘাটের দিকে। ওখানে নৌকোর মাঝি আবার দাঁড়িয়ে আছে, আমাদেরকে ওই পারে আবার পারাপার করিয়ে দেবে। আর এখানে আসতে গেলে কিন্তু ওই নৌকো করে পারাপার হতেই হয়। সবসময় এখানে ঘাটে নৌকো মাথা থাকে, কোনো অসুবিধা নেই। সারাদিনে মোটামুটি সকাল 9টা থেকে বিকেল 3টে পর্যন্ত যখন খুশি এখানে আসা যায়। এখানে মাছও ধরা হয় নদীতে। এই নদীটার নাম হচ্ছে ইচ্ছামতি নদী। এই যে দাদা মাছ ধরছে, আগের দিন জাল রেখে গিয়েছিল রাতে, মাছ পড়েছে, চুনো মাছ ছোট ছোট। এ বাবা সাবধান, এই জায়গাগুলো কিন্তু ভীষণ পিছল, এরকম একটু অসাবধানতা হলে এরকম পড়ে যাওয়ার চান্স থাকে। ভাই কেমন লাগলো এক্সপিরিয়েন্স? আছাড় খাবার। 9টা বেজে 24 মিনিট, এখন এখানে দোকানপাটও খুলে দিয়েছে। আমরা ফিরে আসছি, এখন সবাই এখানে আসছে রাইড করার জন্য। এই ইচ্ছেমতি নদীতে নৌকো ভ্রমণ এইটা হচ্ছে যে ইনক্লুড থাকে প্যাকেজের মধ্যে। বিভূতিভূষণ ফরেস্টে এন্ট্রির যে যাওয়া আসা, নৌকোয় পারাপার, এই পার থেকে ওই পারে নিয়ে যাওয়া এবং নিয়ে আসা, এক একজনের 20 টাকা করে নেয়, মানে যাওয়া আসা। এবার চলুন, এখানে যত রকম রুম টেন্ট আছে প্রত্যেকটার একটা একটা আপনাদের দেখিয়ে দিই। তার আগে লুচি, মিষ্টি, ডিম, আর এটা হচ্ছে আলুর দম। তো ব্রেকফাস্ট আমরা করে নিই, তারপরে আপনাদের রুমগুলো দেখাচ্ছি। প্রথমে 2টো লুচি দিয়েছিল, শেষ হয়ে যেতে আবার 2টো দিয়ে গেল। একদম গরম গরম লুচির সাথে এই আলুর দম দিয়ে সকালের সময় ব্রেকফাস্ট দারুণ লাগছে। সবার প্রথমে এখানে যে টেন্ট আছে সেই টেন্ট দিয়ে শুরু করি। এই জায়গাতে অনেকগুলো লাইন ধরে টেন্ট আছে, মানে আরও এখানে 2টো আছে এইদিকে। এই একটা টেন্ট আপনাদেরকে সবার প্রথম দেখাচ্ছি। এই যে দেখুন, একটা বড় সাইজের বেড দেওয়া আছে, ডাবল বেড। 2জন এখানে ইজিলি ঘুমোতে পারবেন, যদি একটা বাচ্চা থাকে সাথে তাও এখানে ঘুমোতে পারবেন। ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট সব দেওয়া থাকে। দাদা এই টেন্টের প্রাইস কত আছে? এটা 1100 পার হেড। 1100 পার হেড। এখানে পরপর 3টে সমস্যা কটেজ রয়েছে, চলুন একটা আপনাদেরকে দেখাই। যে দেখছেন রুম নম্বর 110, এখানেও একটা ডাবল বেড সাইজের বড় একটা বেড দেখতে পাচ্ছেন। এখানেও 2টো বালিশ, ব্ল্যাঙ্কেট রাখা আছে, যেহেতু সামনে শীতের সময় আসছে। এখানে উপরে সুইচ পেয়ে যাবেন, এখানে রয়েছে ফ্যান, গ্লাস, জল রাখা আছে। দাদা এই রুমটার প্রাইস কত আছে? 1300 পার হেড। আগের যে টেন্ট দেখলাম, এই যে সমস্যা কটেজ, এই 2টোর কমন বাথরুম এবং টয়লেট সেটা এই দিকে পেয়ে যাবেন, একদম ঠিক বাম পাশে। এখানে পরপর রয়েছে 2টো, আর ঠিক এই দিকে মানে যেখান দিয়ে গেট দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম ওখানে রয়েছে 2টো, টোটাল 4টে। এইবারে দেখাই একটা ব্যাম্বু কটেজ, রুম নম্বর 108। কত সুন্দর নিচে টাইল দেওয়া আছে, বেশ বড় সাইজের মানে রুমটা দেখতে পাচ্ছেন। এখানেও ডাবল বেড আছে, অ্যাটাচ বাথরুম পেয়ে যাবে। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, কোমোড আছে, এখানে শাওয়ার আছে, এখানে একটা পাখাও দেওয়া আছে, উপরে এরকম লাইটের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন। এখানে একটা ছোট্ট একটা উইন্ডো আছে, আর তার সাথে এখানে মিরর, চার্জিং এর পয়েন্ট, জামা কাপড়ের জন্য এরকম হ্যাঙ্গার, সমস্ত কিছুই আছে। এই রুমটার প্রাইস এটা 1600 পার হেড। এখানে টেন্ট, কটেজ, ট্রি হাউস ছাড়াও এখানে ডিলাক্স রুম আছে থাকার জন্য, উপরে নিচে করে বেশ কয়েকটা রুম আছে। চলুন আপনাদের একটা রুম দেখিয়ে দিই। এই হচ্ছে রুমের ব্যালকনি, একদম পরিষ্কার টাইল দিয়ে বসানো দেখতে পাচ্ছেন। 114 নম্বর রুম, দেখুন কত সুন্দর একটা এখানে খাট দেওয়া আছে, ডাবল বেড, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর উপরের সিলিং থেকে পাশের ওয়াল, এখানে একটা বড় উইন্ডো, এখানে একটা আলমারি,
টিভি, পাশে এখানে একটা সোফাও আছে, তার সাথে এখানে টেবিলও দেওয়া আছে, টি টেবিল। এখানে চাইলে আপনারা কফি বানিয়েও খেতে পারবেন। এই সুবিধা একমাত্র এই ডিলাক্স রুমের মধ্যেই রয়েছে। এখন এই রুমটার প্রাইস কত রেখেছে? এটা 2400 পার হেড। 2400 পার হেড। হ্যাঁ, এখানে পাশে এখানে অ্যাটাচ বাথরুমও আছে। এখন শীতের জন্য গেজার ফেজার সবই লাগানো আছে উপরে। বাথরুমটা বেশ কিন্তু সুন্দর। এখানে কোমোড আছে, উপরে গিজার আছে। এখানে শীতের সময় কোনো অসুবিধাই নেই। মানে এখানে এতগুলো যে কটেজ দেখালাম, টেন্ট দেখালাম, তার মধ্যে এটা ছিল সব থেকে সেরা। আর এটার প্রাইস যেটা দাদা বলে দিল 2400 করে পার হেড। এখানে থাকার জন্য টোটাল 5 রকম, মানে টেন্ট, ক্যাম্প, ডিলাক্স রুম করে 5 রকম থাকার অপশন আছে। আপনারা যেটাতে চাইবেন সেটাতে এখানে এসে থাকতে পারবেন। এখানে আমি যতগুলো টেন্ট রুম দেখালাম সবগুলো কিন্তু পার হেড। এগুলো কিন্তু রুম কিংবা টেন্টের কোনো প্রাইস না, একজনের মাথাপিছু খরচ এইগুলো। আর এখানে আপনারা যখন আসবেন না, আসার আগে এখানে ফোন করে অবশ্যই জেনে নেবেন। এখানে শুক্রবার থেকে রবিবার, মানে ওই দিনগুলো তো এখানে ছুটি থাকে। উইকেন্ডের এই 2-3টে দিন এখানে প্রাইসটা একটু ওঠানামা করে, সেটা আপনারা ফোন করে জেনে নিতে পারেন। এখানে আমি ডিসপ্লেতে নাম্বারটা দেখুন এখন দিয়ে দিচ্ছি, এখান থেকেও আপনারা কল করতে পারেন। তাছাড়া ডিসক্রিপশনেও নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো এখন আমরা এখান থেকে চেক আউট করে নিয়েছি অলরেডি। ওখানে আমাদের বাইরে টোটো দাঁড়িয়ে আছে। তো এখন এখান থেকে আমরা ফিরে যাব। 24টা ঘন্টা এই জায়গাতে স্টে করলাম। সত্যি কথা বলতে খুবই একটা মানে ভালো জায়গা। একদম মানে শহরের কোলাহল থেকে একটা আলাদা একটা পরিবেশ, নিরিবিলি প্রকৃতি। পাশে এখানে ঘোরার জন্য অনেক জায়গাও পেয়ে যাবেন। হাতে যদি সময় নিয়ে আসতাম তাহলে হয়তো আরও কিছু আপনাদেরকে ঘুরে দেখাতে পারতাম। তাহলে চলুন এখন স্টেশনের দিকে চলে যাই আমরা এখান থেকে। নাটাবাড়িয়া বাজার থেকে যেভাবে গিয়েছিলাম সেইভাবে বাস ধরে এখন আবার চলে আসলাম স্টেশনে। এখান থেকে আজকে আমি আমার বাড়ি চলে যাচ্ছি। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আবার অন্য কোনো ভিডিও, অন্য কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।